পদপদবীর পরিবর্তন নিয়ে এক ধরনের আমরা প্রশংসার জায়গা থেকেও যেমন কথা বলবো, তেমনি যে জায়গাগুলোতে আসলে সমালোচনা করতে হবে সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে প্রথম আলোর একটি সংবাদের শিরোনাম ধরে যদি আমি বলি যে পুরনো ধারায় দলের অনুগত শিক্ষকদের উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। গতকাল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে। এখন সেখান থেকে জনমনে যে প্রশ্নটি আসছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে দলীয়করণের প্রয়োজনীয়তা আসলে কতটুকু, একই ধারা কেন ফিরে এলো? আসলে আমরা তো ডাল ভাতের বাঙালি। আপনি বাঙালিকে যদি হঠাৎ করে পেপসি দিয়া আর মুড়ি দিয়ে খেতে বলেন, খেতে পারবে না। মুড়ি খাওয়ার জন্য তাদের খেজুরের রস লাগবে আর কি। আমাদের দেশে আসলে অনেক আগের থেকেই দলীয় লেজুর বৃত্তি আর দলীয় লোকজন প্রায় সব জায়গাতেই এটা অনুষঙ্গ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এই নিজের দলের মধ্যে যদি ভালো লোকদেরকে সিলেক্ট করতে পারে, ওটাই হলো সবচেয়ে ভালো জিনিস। আমাদের ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রফেসর ফায়েজ, প্রফেসর হেফাজউদ্দিন সাহেব, প্রফেসর আজাদ চৌধুরী সাহেব, ওনাদের মতো ভিসে মান্নান সাহেবের মতো মানুষজন তো ছিলেন, আব্দুল হালিম চৌধুরী সাহেব ছিলেন। তাদের সবারই রাজনৈতিক পরিচয় ছিল, কিন্তু তাদের শিক্ষকতার যে মান মর্যাদা সমস্ত কিছু তাদের সেই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠেছিল যেদিন তারা দায়িত্ব লাভ করেছিলেন। তো কাজেই এখন যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যগুলো, যারা মানে উপাচার্যের যে পদগুলোতে যাদের মনোনয়ন দেওয়া আছে, তাদের কিন্তু আসলে প্রথমত গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের একটা বিরাট ভূমিকা আছে। দ্বিতীয়ত বিগত সরকারের আমলগুলোতে ইভেন ইউনূস সাহেবের জমানাতে তারা মারাত্মকভাবে অপমানিত এবং লাঞ্ছিত হয়েছেন। এই যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভদ্রলোকে এখন বানানো হয়েছে, মানে রাজনৈতিক বিবেচনা আসলে তখন তারই হওয়া উচিত ছিল, দ্যাট ওয়াজ দ্য পাবলিক ডিমান্ড। কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনের আন্ডারে কোথা থেকে একজন লোক 17 পৃষ্ঠা না 18 পৃষ্ঠা না 51 পৃষ্ঠা তার সেই বায়োডাটা ধরে এনে তাকে বসাই দিল। আমি দ্য ফার্স্ট ম্যান সঙ্গে সঙ্গে বললাম যে কাজটা ভালো হয়নি, ওনাকে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো মনে হচ্ছে না। তো ভদ্রলোক তো 17 মাস টিকতে পারলো না, এরপরে তার কোন দেশের রাষ্ট্রদূত বানাবে। এখন যে ভদ্রলোক আসছেন, আপনি সে বিএনপি করে, বিএনপির জন্য মার খেয়েছে, সব কিছু খেয়েছে, কিন্তু আপনি শিক্ষক হিসেবে তার ঘাটতি দেখান। তারপরে উপাচার্য হিসেবে তার ফিটনেসটা দেখেন যে অতীতের যে কোনো উপাচার্যের তুলনায় সে কম ফিটনেস কেনা। ফলে আমি মনে করি যে প্রথম আলো বলেছে, এই জন্য মানে প্রথম আলো, সিপিডি এদের সম্পর্কে আমার খুব বাজে ধারণা। মানে এরা যা কিছু বলে, আমি তারেক রহমান সাহেবের জায়গায় হলে আমি উল্টা করতাম, সবসময় উল্টা করতাম। এরা যা কিছু বলে, এদের ইন্টেলেকচুয়ালি কিছু প্রবলেম আছে। যদিও জনাব শাহেদ একসময় প্রথম আলোতে ছিলেন, যুক্তরাষ্ট্রে কাজ করেছে, প্রথম আলোর বিরুদ্ধে আমি গতকালকেও বলেছি। প্রথম আলোতে যারা আছে এডিটার সেডিটাররা সবাই আমার সহকর্মী ছিলেন, আমরা একসাথেই চাকরি করেছি। তো যার জন্য আমার কাছে এরা মনে হয় না যে প্রথম আলো বা ডেইলি স্টার এমন কেউ আছে একটা সরকারকে ডাইরেক্ট করার মতো জ্ঞান গরিমা লেখাপড়াদের কারো আছে। সো উই শুড নট বি কনফিউজ। তাদের অবশ্যই একটা পাওয়ার আছে। এখন ইল্লু পিঙ্কুদের যেভাবে একটা পাওয়ার আছে, তারাও তো মানুষজন কী করছে। ওই যে ওয়াজের মাহফিলে দেখা গেল যে রশ্মিকা মান্দানা, এখন সে মাননীয় সংসদ সদস্য, আমির হামজা, তো তারও তো একটা বিরাট মানে ফ্যান আছে। হিরো আলমের একটা বিরাট ফ্যান আছে। আপনি এগুলো তো করতে পারবেন না। এরা হিরো আলম গান গাইলে, আরবি গান গাইলে কত মানুষ দাঁড়িয়ে যায় সেই গান শোনার জন্য। সে গোবিন্দর মতো রাস্তায় রাস্তায় নাচতেছে, সেই ভিডিও সব ভাইরাল হয়ে গেছে। তা হোয়াট ডাস ইট মিন? এখন যদি হিরো আলম বলে দেয় যে আমার কথা মতো এত লোক চলে, আমার ফেসবুকে এত লোকজন আছে, তো সেক্ষেত্রে আমার হুকুম মানতে হবে, আমার কথা মানতে হবে। তারেক রহমান সাহেব জবাব চাই, কেন আমার কথা মতো খাল কাটা হলো না বগুড়াতে? তো যার জন্য প্রথম আলো যেটা বলেছে, গণতন্ত্র অনুযায়ী তার সেটা বলতে পারে, সমালোচনা করতে পারে, যেভাবে আমি এখন প্রথম আলো সমালোচনা করছি। কিন্তু আমার দেশের বাস্তবতা হলো, যে কোনো রাজনৈতিক দল আমেরিকা ইউরোপের তুলনায় ওরাও দলবাজি করে, কিন্তু আমাদের দলবাজি হলো আমাদের একেবারে এটা করতেই হবে। যদি না করতে পারি, আপনি দেখেন 17 বছর ধরে এই মানুষগুলো তো দলের কাছে কিছু নেয়নি। 17 বছর ধরে জুলুম অত্যাচার সহ্য করে কামড়ে ধরে তারা এই দলটা করেছে। এখন দল ক্ষমতায়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তাতে আমি যদি ভাইস চ্যান্সেলর না হই তাতে আমার কি আসে যায়? আমাদের সবাইকে বেনিফিট দিতে হবে। যে এখন আইন শৃঙ্খলা পুলিশ কিছু করেনি, কিন্তু দেশের আইন শৃঙ্খলা ও বললো যে 80% ভালো হয়ে গেছে। কেন? বিকজ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যতগুলো ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যায়ে মেসেজ চলে গেছে, ক্ষমতা আমাদের হাতে, জবাবদিহি আমাদের করতে হবে, বদনাম আমাদের হবে। মানে যারা এই কয়দিন আগে
মানে তাহলিং করেছে, এখন তারাই এখন আইনের আওতায় নিজেরা সেলফ সেন্সার্ড হয়ে গেছে, এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অসংখ্য ধন্যবাদ শাহিদুল ভাই, আপনার কাছে আসি এই আমি প্রসঙ্গ একটু ধরেই ওই- বলি। ওইটা, যে এই আচ্ছা, প্রসঙ্গ ধরেই আমার প্রশ্নটা হচ্ছে যে মানে ক্ষমতার পরিবর্তন হলেই সঙ্গে সঙ্গে প্রশাসনের রদবদলটা কেন করতেই হবে? যেমনটা রনি ভাই বলছিলেন যে আমাদের দেশের সংস্কৃতিটাই আসলে এরকম হয়ে গেছে, রাজনীতির সংস্কৃতি, যে করতেই হবে। 42 জেলার প্রশাসক নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনটা মানে কেন এতটা জরুরি? পরিবর্তনটা জরুরি এই কারণে যে ধরুন আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আপনি তো সেট অফ প্রমিসেস আপনি মানুষের কাছে দিয়েছেন। সেই প্রমিসেসটা কি? প্রমিসেসটা হচ্ছে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করব, আমি বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যাব এবং একটা দৃশ্যমান পরিবর্তন আমি দেখাবো উইদিন 6 মান্থ 180 ডেজ। তো সেটা দেখানোর জন্য তো আপনাকে আপনার আপনি যাদের বিবেচনায়, এমন তো না যে 2-5 মাসের গবেষণা, 17 বছর ধরে আপনি বাইরে থেকে বার্ডস আই ভিউ থেকে রাষ্ট্রটা দেখেছেন, সেখানে আপনার মাথায় কিছু আইডিয়াজ আছে এবং চিন্তা ভাবনা আছে। সেটা করতে যেয়ে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনে আপনার কাজগুলোকে তুলে আনতে পারে এই ধরনের লোক দরকার। এখন দেখতে হবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো গুরুতর অসৎ আচরণের অভিযোগ আছে কিনা, তাদের কোনো নৈতিক স্খলনের অভিযোগ আছে কিনা, সবাই দুর্নীতিগ্রস্ত কিনা, তাহলে আপনি বিতর্ক করতে পারেন। কিন্তু গত 17টা বছর যারা প্রশাসনে অবহেলিত, যারা ওএসডি ছিল, যাদের দক্ষতা যোগ্যতাকে মূল্যায়ন করা হয়নি, 17 বছর বাদ দিলাম, গত 2 বছরে কি হয়েছে? আপনি যে বললেন যোগ্যতার কথা, ঢাকা প্রথম আলো প্রশ্ন তুলছে ভিসি দলীয়করণ কেন করতে হবে। আচ্ছা, একটা নির্দলীয় ভিসির অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি পেয়েছি আর কি কি হারিয়েছি? গত 2 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড অথবা আমার গর্বের, আমি 2 নিজে বছর পড়াশোনা যিনি ছিলেন করেছি, তিনি কি নির্দলীয় ছিলেন? মানে তাকে নিয়ে তো অনেক ওইটো মানে এখন কথা হচ্ছে যে উনি তখন তো তারা ওনার প্রথম আলো পরিচয় বলেনি। লুকিয়েছিলেন বলে তো নির্দলীয় ছিলেন না, তাই না? এখন আরিফিন সিদ্দিক স্যার আমার সরাসরি শিক্ষক জার্নালিজমের, উনিও তো দলীয় ছিলেন, কিন্তু ওনার অধীনেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত গুপ্ত রাজনীতির, ছাত্র শিবিরের রাজনীতির, ডানপন্থার রাজনীতির উত্থান ওনার অ্যাডমিনিস্ট্রেশনেই তো হয়েছে। এবং তারা কেউ দলীয় হিসেবে প্রচার করে না আনলেস আনটিল ডাকসু ইলেকশন আমরা সামনে নিয়ে এসেছি। এখন ডাকসু ইলেকশন দিয়ে আমি বলবো 40 থেকে 60% গুপ্তের পরিচয় আমরা সামনে পেয়েছি, এখনো 50-40% গুপ্তরা রয়ে গিয়েছে। তো এখন ঠিক আছে, তাদেরকে থাকার অধিকারটা এই বিশ্ববিদ্যালয়ে অবশ্যই অধিকার আছে, কিন্তু পরিচয় লুকিয়ে থাকার তো কোনো যৌক্তিকতা নেই। সেই জায়গায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের দলীয় পরিচয় থাকতে পারে, কিন্তু যখন আপনি দায়িত্বে আসছেন, বিশ্ববিদ্যালয়ে সবার অভিভাবকের জায়গা, স্পিকার যেমন দল থেকে পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেছেন, একটা দলের স্থায়ী কমিটির সদস্য চারটেখানি কথা না। এবং এই পদত্যাগটা না করলেও এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না, কিন্তু শুধুমাত্র এইটা হচ্ছে জেস্চার, আমি বললাম যে সদিচ্ছা, এই জেস্চার দেখানোর জন্য। এখন ওনারা দলের সাথে কাজ করেছেন, দলের বিভিন্ন রকম গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছেন, এটি তো আপনি লুকিয়ে ফেলতে পারবেন না। আমি যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি আপনি তো লুকিয়ে ফেলতে পারবেন না, তাই না? এখন আমি যদি বলেন যে নাও শাহেদ আলম বিএনপি পক্ষে, এখন ওকে, তাহলে কি আমার সমস্ত অর্জন, সমস্ত ত্যাগ কি এটা কি নস্যাৎ হয়ে যাবে? না, আমারও অধিকার আছে এই রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে কথা বলা, কাজ করা। সুতরাং সেই জন্য কি পুরস্কৃত করা হচ্ছে তাদেরকে নানাভাবে? অ্যাবসলিউটলি, মানে পুরস্কৃতর বিষয়টা কি? এমন তো আমি বললাম তো যে কোনো অযোগ্য লোককে পদায়ন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে, কিন্তু শুধুমাত্র দলীয় সমর্থন আছে দেখে আপনি, এবং তারা এত বছর বঞ্চিত নিগৃহীত, তাদেরকে আপনি বাইরে রাখবেন দেশ সেবার সুযোগ থেকে, সেটাও তো হতে পারে না, সেটা আনজাস্টিস। এবং আমি বলার চেষ্টা করছি যে না, দায়িত্ব নেওয়ার পর তিনি দলীয় আচরণটা করছেন নাকি, সেখানে যদি হয় আমরা কথা বলবো, রনি ভাইরা কথা বলবে, প্রথম আলো কথা বলবে, সবাই কথা বলবে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে 36 পৃষ্ঠার যোগ্যতা সম্পন্ন লোকের দিয়ে রাষ্ট্রে কি হতে পারে সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। সারা বিশ্বের শান্তির দূত হিসেবে পরিচিত একজন মানুষের রাষ্ট্র ব্যবস্থাপনায় দেশে কতটা অশান্ত হতে পারে সেটা তো আমরা দেখেছি। সো আমাদের এই যে 36 পৃষ্ঠার যে যোগ্যতা এবং বৈশ্বিক যে স্বীকৃতি, সেটা যদি আপনার অভ্যন্তরীণভাবে কোনো কাজে না আসে, তো আমরা তো দেখলামই অনেক রথী মহারথীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ। সম্পূরক প্রশ্ন করতে ইচ্ছে করছে। সুতরাং আমরা দেখি না একটু যে যারা দলভাবে পরিচিত কিংবা খুব বেশি সিভিটিভি নাই, তারা কেমন রাষ্ট্র পরিচালনা করতে পারে? দোষের তো কিছু নাই, তাই না? আচ্ছা, একজন দর্শক আছেন, তিনি প্রশ্ন করতে চান, তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা আছে দুজন অতিথির কাছে। এই যে বহির্বিশ্ব যুদ্ধের কারণে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, সিলিন্ডারের দোকানে গ্যাস পাওয়া যাচ্ছে না, তো আবার বাসায় আসলে দেখা যায় বিদ্যুৎ এই ঘন্টায় ঘন্টায় আসা যাওয়া করে। তো এই যে সমস্যাগুলো সরকারও তো নতুন, তো এটা কিভাবে তারা সমাধান করবে, এটাই হচ্ছে প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ পিন্টু দুয়ারি, আপনি থাকুন আমাদের সঙ্গে। বিরতির পরে সে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি দেবো। আমি একটু ছোট করে যদি সায়দার ভাই যেটা বলছিলাম যে সম্পূরক একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছে করছে যে একেবারে আমরা শেখ হাসিনার সরকারের সময়টা বাদ দিয়ে মাঝে যে 18 মাসের সময়টার কথা যদি ধরি, আমরা সে সময় তো জানতাম যে এই সরকারে যারা আছে তারা হচ্ছে নিরপেক্ষ। তাহলে সেই হিসাবটার আসলে এখন কি ব্যাখ্যা দাঁড়াচ্ছে? তারা কি মাঝে যেরকম কথা উঠেছিল যে না এটা এখানে অনেক কিছু ভাগাভাগি ছিল, জামাতের কিছু ছিল, বিএনপি ছিল, তাহলে কি সেটা আসলে ভাগাভাগির মতো ছিল প্রশাসনের বিভিন্ন জায়গায়? এটা ভাগাভাগি আমি বলবো না, ভাগাভাগি বলার চেষ্টা করেছে তারা এবং তাদের নেওয়া সুবিধাভোগীরা, কিন্তু এটা ভাগাভাগির জায়গা ছিল না। মোস্টলি এই সরকারের বিগত যে 2 বছরের সরকার, দেখুন আমি একেবারেই যদি অন্ধভাবে বলি যে তারা ডক্টর ইউনূস খুব খারাপ এটা ওটা, তাহলে ওইটাও সত্যের অপপ্রলাপ হবে। যে একটা নির্বাচন অন্তত তিনি দিয়েছেন সকল রকম সংশয় এটার বাইরে রেখেও, এবং সেই নির্বাচনে একজন প্রাণহানি হয় নাই। নির্বাচনের পরে সারা বাংলাদেশের ইতিহাসে অতীতে যত নির্বাচন হয়েছে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এবারে মনে হয় হিস্ট্রির একমাত্র নির্বাচন যে একজন সংখ্যালঘু নির্যাতিত হয় না। এটার ক্রেডিট যতটা ইউনূস সরকারের, তার চেয়ে বলবো আমি যে রাজনৈতিক দলগুলোর, বিশেষত বিএনপির। এখন কিন্তু তাদের যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এই যে ইসলামী ব্যাংকের একজন পরিচালককে আজকে সরিয়ে দেওয়া হলো, তো উনি তো জামায়াত নেতা শফিকুল আলম মাসুদের সাথে উনি কিভাবে নির্বাচন কন্ট্রোল করবেন সেটা নির্বাচনের আগে ভাইরাল হয়ে গিয়েছিল, তাই না? উনি একটা মাত্র এক্সাম্পল। কিন্তু আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন, প্রশাসনের কথা বলেন, ডিসি, পুলিশ, এমন কোনো হেন জায়গা নেই। এটা ভাগাভাগি হয় না, এটা আসলে পুরা আমি বলবো যে জামায়াত এবং ধর্মীয় উগ্রপন্থার যে উগ্রপন্থীকরণ, সেইটার সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়টা তারা দেখিয়েছে। এখন আমরা এবং তার যে ফলাফল আমরা দেখেছি, আমার মনে হয় 2 বছরে অন্তত শতাধিক মব এবং ডিস্ট্রাকটিভ মব, এমন না যে এমনি মব আন্দোলন করছে না, ডিস্ট্রাকটিভ, যেটা আমরা প্রথম আলো আচ্ছা আজকে ওই যে প্রেস সচিব শফিক সাহেব বলছেন যে এটা যেন জাদু, ইউনূস চলে গেল আর বাংলাদেশে আর কোথাও আন্দোলন মব টপ নাই। এটাও তো দেখতে হবে যে না, রাষ্ট্রের মাথা যিনি, মূল কথা হলো অ্যাপ্রোচ। যদি মবকারী, দুষ্কৃতকারী, অন্যায়কারী, দুর্নীতিকারীরা বুঝে যে আমার রাষ্ট্রের মাথায় যিনি বসে আছেন তিনি আমাকে প্রশ্রয় দেবেন না, আপনি এগুলো রনি ভাই বলেছেন ভ্যানিশ হয়ে যাবে, স্টার নিউজে আমি মনে হয় ভুলে না, গ্লোবাল টিভিতে, যাই হোক। তো দেখেন আমার মনে হচ্ছে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল করলে 50 জন মানুষ আসে না। ইনকিলাব মঞ্চ, ওই যে রাজশাহী থেকে একটা মবকারী ছুটে এসছে ঢাকায়, 7 জনও মানুষ নাই। অথচ এই একই গ্রুপটা যদি নির্বাচনের আগে দাঁড়াইতো তাহলে দেখা যাচ্ছে 700,000 মানুষ পেছনে থাকতো। আমরা শুনবো আরো হচ্ছে রাষ্ট্র কিভাবে চলবে, এই বার্তা যদি টপ থেকে দেওয়া যায় তাহলে আনুষঙ্গিক সবকিছু ওই অনুযায়ী চলবে বলে। ডক্টর ইউনূসের যখন সরকার ছিল মেসেজটাই ছিল এরকম, তোমরা করো যা খুশি করো। রনি ভাই আপনার কাছে আসি। বিরতির আগে একজন দর্শক দুজনের কাছে প্রশ্ন রেখেছিলেন, আমি একটু আপনার কাছ থেকে নেই। পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে এই যে পৃথিবীতে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অস্থির একটা পরিস্থিতি, যুদ্ধাবস্থায়, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা পেট্রোল পাচ্ছি না, সিলিন্ডারে গ্যাস পাচ্ছি না, বাসায় গেলে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ আসা যাওয়া করছে। যদিও এই সরকারটা নতুন, কিন্তু এই সরকারটা আসলে এটা কিভাবে সামাল দেবে? সামাল দিতে হবে মানে সত্য কথা বলতে হবে। যেমন ধরুন এখন আমেরিকাতে মানে অলমোস্ট এভরি উইক তেলের দাম ওঠানামা করছে, এবং আমেরিকা জনগণ তারা জানে যে এই কারণে হচ্ছে। ইভেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আপনি চিন্তা করতে পারেন যে কাতার, তারপরে দুবাই, তারপর যাকে বলা হয় সৌদি আরবিয়া, সেখানে যুদ্ধ উপলক্ষে তেলের দাম বাড়াই দিয়েছে তাদের অভ্যন্তরীণ মার্কেটে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু বাড়িয়ে নাই। এর কারণটা কি? আমরা জনগণকে ভয় পাচ্ছি বা আমরা পপুলারিটি পেতে চাচ্ছি, কিন্তু এটা অ্যাফোর্ড করার অবস্থা কিন্তু আমাদের নাই। 2 নম্বর হলো যে প্রত্যেকটা জায়গাতে স্টেশনে
আমরা কি আসলে সংকটে আছি? পেট্রোল অকটেনের সংকটে কি আমরা আছি? সংকটের কারণে অবশ্যই সংকটে আছি, এতে কোনো সরকারের সন্দেহ পক্ষ থেকে নেই। তো বলা হচ্ছে যে দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য প্রবলেম। যেটা টেলিফোন মানে উনি যে ভদ্রলোকটা বলেছেন, বাস্তবে গিয়ে দেখেন, আমি এইমাত্র আপনার এখানে আসলাম, আজকে বন্ধের দিন, এমন কোনো পেট্রোল পাম্প নাই যেখানে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন নেই। এটা হলো বাস্তবতা। কিছু কিছু জায়গাতে মন্ত্রী বলে দেওয়ার পরে রেশনিং করছে না, ফুল ট্যাঙ্কি দিচ্ছে, আর অনেক জায়গাতে ফুল ট্যাঙ্কি দিচ্ছেন এবং অনেকগুলো পেট্রোল পাম্প পেট্রোল পাচ্ছে না। এখন এই কথাটা যদি আমরা সত্যিকারভাবে বলি, তো হোয়াট ইজ দ্য প্রবলেম? কিন্তু যখন আমি বলছি যে পর্যাপ্ত পেট্রোল আছে, আসে নিয়ে যান, তখন আমি দেখা গেল যে আমার দরকার নেই, আমার গাড়িতে 5 লিটার তেল আছে, কিন্তু আমি সেই 5 লিটারের মধ্যে 3 লিটার পুড়িয়ে পেট্রোল পাম্পে আসলাম, এসে দেখলাম যে পেট্রোল নাই। ফলে সাংঘাতিক কারণেই আমার মানে মেজাজ গরম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। বা আমাদের শুধুমাত্র দেখা গেল যে সরকার যদি বলে যে না ঠিক আছে, এতদিন পর্যন্ত রাস্তায় কোনো চলবে না, সবাইকে যে যার মতো পাবলিক ট্রান্সপোর্টে চলতে হবে, ইটস এমার্জেন্সি। তো এমার্জেন্সির সময় আমরা সবকিছু করতে পারি, সবকিছু করতে পারি। যে না, এখন সরকার ভর্তুকি দিচ্ছে এই পেট্রোলে, এখন আমরা 100 এত টাকা করে দিচ্ছি, আমাদের খরচ আছে 160 টাকা আন্তর্জাতিক বাজারে, আমরা এটা প্রাইভেটে দিতে পারবো না, এটা শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টে দেওয়া হবে। আপনারা যারা এখানে আছেন তারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন, এতে সরকারের কোনো ক্ষতি হবে না। কিন্তু তা না করে যদি সবার পক্ষ থেকে যদি বলা হয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ যখন এসে দেখবে যে শুধু সমস্যা, পাহাড়ের সমস্যা, তখন আর সরকারের প্রতি তার ট্রাস্ট থাকবে না, বিশ্বাসটা থাকবে না। আমার আরেকটি প্রশ্ন নিয়ে একটু করতেই হয়, কারণ আজ 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 106তম জন্মবার্ষিকী। এটি নিয়ে নানান আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাবাকে নানাভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করে সেই সময় তাকে যে পর্যায়ে নিয়ে গেছে, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা ততটাই তাকে ছুঁড়ে ফেলতে দেখে গেছি। কিন্তু বাংলাদেশের ইতিহাস প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে শেখ মুজিবুর রহমানকে কি অপ্রাসঙ্গিক করা সম্ভব কিনা? প্রশ্নই আসে না। তাকে মানে যে বলা হয় 1000 বছরের বাঙালি, মানে এখানে আসলে কোনো বছর নির্ধারিত হয় না। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই, এর কোনো বিকল্প নেই। এখন জিয়াউর রহমান সাহেবকে আপনি মূল্যায়ন করতে পারেন, বঙ্গবন্ধু যেমন মিলিটারি জিনিয়াসনেস ছিল না, কিন্তু জিয়াউর রহমানের মিলিটারি জিনিয়াসনেস আছে, সেটা ভিন্ন। প্রশাসনিকভাবে বঙ্গবন্ধু ফেইল করেছিলেন, জিয়াউর রহমান সাহেব সফল হয়েছেন, দ্যাট ইজ অ্যানাদার প্রসঙ্গ। কিন্তু একটা জাতিকে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করা, একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো এবং সমস্ত মানুষকে, একেবারে নিরস্ত্র মানুষকে বুলেটের সামনে বুক পেতে দিতে উদ্বুদ্ধ করা, এই যে ম্যাজিক, এই যে জাদুকরী ক্ষমতা, এই যে সম্মোহী ক্ষমতা, পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুর মতো আর কাউকে আমি দেখিনি। মানুষ, আপনি গিয়ে দেখেন, এই যে পাকিস্তানি আর্মি, ওয়ান অফ দ্য 7th লার্জেস্ট আর্মি ইন 1971, তাদের যে ইফেক্টিভনেস, সেই 7th লার্জেস্ট আর্মি, এখন বোধহয় 10তম বা 11তম, কিন্তু ওই সময়তে তারা 7th লার্জেস্ট আর্মি ছিল। সেই আর্মির সামনে 7ই মার্চ তারিখে যেভাবে মানুষ আসছে, আর যে ভাষণ তিনি যেভাবে দিয়েছেন, যে কথা যেভাবে দিয়েছেন, আমরা যদি এই মানুষটিকে তার কর্মের মূল্যায়ন না করি, আমরাই ছোট হয়ে যাব। সে আমাদের মতো সাধারণ নন, তিনি আমাদের মানে আমাদের অনেকের পরিচয় বহনকারী সিমটম। কাজেই এ ডিগ্রি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির একটা ডিগ্রি, আমাদের পরিচয়ের একটা সত্তা, আমাদের আত্ম উপলব্ধির একটা জায়গা। সেই জায়গাটা যদি আমরা ধ্বংস করি, ধ্বংস করলে ডক্টর ইউনূসও ভালো থাকবেন না, তারেক রহমান সাহেবও ভালো থাকবেন না, কেউ আমরা ভালো থাকবো না। সবাইকে তার প্রাপ্য দিতে হবে। খুব কম সময় পাচ্ছি। সাধারণ ভাই দুটো বিষয় নিয়ে জানতে চাইবে, দর্শক প্রশ্ন নিয়ে একটু জানতে চাইবে, এই সরকারের জন্য এটা সামালতে কতটা কঠিন হবে, আমি ছোট ছোট করে একটু নিব। আর দ্বিতীয় প্রশ্নটাও জানতে চাইবো, সংসদে যখন আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আলোচনা হয়, তখন শেখ মুজিবুর রহমানের নামকে আমরা বাদ দিয়ে আলোচনা আপাতত করছি, বা সেটা করা আপনি করাটাকে কিভাবে দেখেন আসলে? দেখুন, আমি এই শেষ প্রশ্নটার উত্তরটা দেই আগে। রনি ভাই যেটা বললেন, তাকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবিসির একটা জরিপের নাম করে একটা নাম দেওয়া হয়েছে। ওই জরিপটা কিভাবে করা হয়েছিল, আমি তখন বিবিসিতে কাজ করতাম ওই সময়টাতে, আমি জানি ট্রিক্সটা কি, সুতরাং আমি এই পদবি নিচ্ছি না। কিন্তু তারপরেও আমি মনে হয় অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের মধ্যে যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, আমি একমাত্র ব্যক্তি সম্ভবত যে কোনো দিনের জন্য শেখ মুজিবুর রহমানকে অশ্রদ্ধা করে কথা বলিনি। কিন্তু এটা তো ঠিক যে তার নাম করে বাংলাদেশে অনাচার হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রকে মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় তার স্ট্যাচু বানানো হয়েছে, মানুষকে ঘৃণার প্রদর্শনের জন্য। হয়তো তখন বোতল ছুড়ে মারতে পারতেছিল না, কিন্তু গাড়িতে যেতে যেতে ঘৃণাটা থুতু মারার জন্য এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা তারা করেছিল।
এবং 5 আগস্টের অভ্যুত্থানের পর ঠিক আছে অব্যাহত পরেই তাকে নিয়ে যেসব স্ট্যাচু ভাঙা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, আমিও মনে হয় একমাত্র ব্যক্তি যে বলেছি না 32 নম্বর ভাঙা দিয়ে তুমি ইনসাফের রাষ্ট্র করতে পারবা না, ইটস এ পার্ট অফ হিস্ট্রি। এখন আমি যখন বলেছি তখন আমি কালচারাল ফ্যাসিস্ট হয়ে গিয়েছি। আমি যখন বলেছি আমার রাষ্ট্রের সমস্ত যেসব লিডার আছে ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, মাওলানা জিয়াউর ভাসানী। রহমান, মৌলানা ভাসানী, জেনারেল ওসমানী, ওনাদেরকে sorry. ফাউন্ডিং ফাদার্স মর্যাদা দিয়ে একটা জায়গায় রাখতে, তখন আমি কালচারাল ফ্যাসিস্ট হিসেবে টিএসসিতে আমাকে জুতাপেটা করা হয়েছে। সো এত নিগ্রহের শিকার হওয়ার পরও আমার যে মৌলিক জায়গাটা, সেই জায়গা থেকে আমি বিচ্যুত হই নাই। উনি একটু বাড়তি শ্রদ্ধা দেখাচ্ছেন, আমি নির্মোহ জায়গা থেকেই বলছি। কিন্তু যেই জায়গাটা দরকার ছিল সেটা হলো যে এই যে মত প্রকাশের স্বাধীনতার যে জায়গাটা, আজকে শেখ মুজিবুর রহমানের জন্মদিবস নিয়ে যতগুলো পত্রিকা, যতগুলো লেখা হয়েছে, কেউ কি কাউকে বাধা দিয়েছে যে তুমি কেন এটা লিখছো, তুমি পত্রিকা কেন শেখ মুজিবকে কেন গ্লোরিফাই করছো? কেউ তো করে নাই। আমি বরঞ্চ দেখেছি মানুষ খুশি হয়েছে, লাভ চিহ্ন দিয়েছে, লাইক দিয়েছে। বরঞ্চ আলবার্টোর এবং ইউনুসের আমলে যে উদ্ভব হয়েছিল এই যে একটা বাহিনী, তারা কোথাও যেন মিলিয়ে গিয়েছে, মানে গালি দিয়ে আক্রমণ করা হ্যাঁ হ্যাঁ মিলিয়ে গিয়েছে। তো এখন আজকে তো আমি ডাকসুর নেতা বলেন আর ইনকিলাব মঞ্চ বলেন, কেউ তো বলে নাই যে ওই পত্রিকা জ্বালায় দাও, পুড়ায় দাও। প্রেস সেকশন থেকে তো পত্রিকা অফিসে ফোন দিয়ে বলে নাই। আপনিও যে বললেন বঙ্গবন্ধু আপনার কুশপুত্তলিকা দাহ তো কেউ করার ঘোষণা দেয় নাই। সো এতটুকু স্বাধীনতা মানুষ চেয়েছে, এতটুকু সহনশীলতা বাংলাদেশ রাষ্ট্রে ছিল না 17 বছর, এমনকি ইউনুসের 2 বছর। সেই কারণেই তো আপনি কখন ফ্যাসিস্ট হয় একটা রাষ্ট্র ব্যবস্থা, কখন স্বৈরাচার হয় রাষ্ট্র ব্যবস্থা, যখন এই বিরোধী মত প্রকাশের জায়গাটাকে আপনি সংকুচিত করে ফেলেন। এখন আজকে শেখ মুজিবুর রহমানের জন্মদিন বলে আমি যদি বলি হ্যাপি বার্থডে, তাতে কি আমার সব জাত ধাত ধর্ম চলে যাবে? কিন্তু ভাবখানা এমন। আবার শেখ মুজিবকে আমি দেবতা বানিয়ে একেবারে রাষ্ট্রের জাতির পিতার চেয়েও, মানে আদম জাতির আদম আলাইহিস সালামের চেয়েও বড় জায়গায় যদি আমি অধিষ্ঠিত করার চেষ্টা করি, সেটাও তো মেনে নেবে না বাংলা মানুষ, তাই না? তো এইসব অনাচারগুলো হয়েছে। আমরা চেয়েছি এই বৈষম্যটা চলে যাক, ইনসাফের রাষ্ট্র হোক। যে ইনসাফের রাষ্ট্রের কথা এখন বহুত প্রচলিত, আমি বলি না, আমি বলি যে এইটা সাম্যের রাষ্ট্র হোক। হ্যাঁ, সো বৈষম্যহীন রাষ্ট্র হোক। তো সেই বৈষম্যহীন রাষ্ট্রে ঠিক আছে, আপনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন, শ্রদ্ধা জানাবেন, বঙ্গবন্ধু বলবেন। আমি বলবো যে বাংলাদেশের রাষ্ট্র গঠনে তার ভূমিকা আছে, শেখ মুজিবুর রহমান। কিন্তু জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের চর ও কুলাঙ্গার, আর আমার পিতাই হচ্ছে সব, এটাই আমার বাপের দেশ। এটা ঠিক না। এই রাষ্ট্র, এইটা তো আমরা চাই নাই, তো তাই অবশ্যই না? না। তো সেই রাজনীতি ফেল করেছে বাংলাদেশ। আমরা চাই না এই রাজনীতি আবার ফিরে আসুক। রনি ভাই, আপনার কাছে আসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল সংবিধানে, আগামী নির্বাচন থেকে কার্যকর, সেটি আমরা জানি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে রাষ্ট্রপতি আছেন তাকে আরো 1 বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি, এমন শিরোনামে একটা খবর এসেছে। সেখানে বলা হচ্ছে যে বিএনপির কয়েকজন নেতা নিশ্চিত করেছেন যে এখন যদি কোনো নিজেদের রাষ্ট্রপতি তারা নিয়োগ দেয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন আসবে তখন তাদের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাবে। সুতরাং তাদের যুক্তি হলো এখন এই রাষ্ট্রপতিকে রেখে 1 বছর পর রাষ্ট্রপতি থাকলে তারা সেই তত্ত্বাবধায়ক সরকারের উপর একটা চাপ রাখতে পারবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা আসলে কি দাঁড়ালো? ফার্স্ট হলো যে এখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, নতুন আসছে, এই জন্য স্বাগতম, এটা ভালো। এখন যে অবস্থা আছে অন্তর্বর্তীকালীন সরকার বা একদলীয় সরকার বা নিজ দলীয় সরকার অধীনে নির্বাচনের চাইতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ভালো। 2 নম্বর হলো যে আমাদের রাষ্ট্রপতি এখন যিনি আছেন, তিনি আসলে সৌভাগ্যবান একজন মানুষ। যে কোনো কারণে হয়তো সৌভাগ্য তাকে ধরা দিয়েছে। এখন এই যে এখন অনেকগুলো জটিলতা আছে, যেটা আপনি বললেন এটা প্রকাশ্য, মানে প্রকাশ্য, কিন্তু বাস্তবতা হলো যে সবাই যেটা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল যে তাকে রাষ্ট্রপতি বানানো হবে। লন্ডন বৈঠকে এই ধরনের কথাবার্তা হয়েছিল, এটা ওয়াইডলি পপুলার। তো সেক্ষেত্রে যদি এখন চুপ্পু সাহেবকে বিদায় করে দিতে হয়, তাহলে ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করতে হয়, মানে তাকে আনতে হয় বা তাকে না করে দিতে হয়। ফলে ওখানে যে একটা ম্যাটিকুলাস ডিজাইনের একটা বিরাট শক্তি আছে, যেই শক্তিটা শেখ হাসিনাকে ফেলে দিয়েছে। তো যে শক্তিটা শেখ হাসিনাকে ফেলে দিয়েছে, ঢাকা শহর উত্তাল করে ফেলেছে, তাদের আর্মস আছে, অ্যামুনিশন আছে, টাকা আছে, পয়সা আছে, এবং তারা সরাসরি গেরিলা যুদ্ধ করার ঘোষণা দিয়েছিল। সেই শক্তিটা তো ভ্যানিশ হয়ে যায় নাই। কিন্তু সেই শক্তি তো রাষ্ট্রপতিকে ফেলেও দিতে পারলো না। না, সেই শক্তিটা রাষ্ট্রপতিকে তারাও ফেলতে চায় নাই, তারা রাষ্ট্রপতিকে টার্গেট করেনি। এখন যেটা চাচ্ছে যে নতুন সরকার যেটা আসছে, নতুন সরকার তার ক্ষমতাটা সুসংহত করতে চাচ্ছে এবং কারোর সাথে কোনো কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে তারা যেতে চাচ্ছে না। তারা এখন ডক্টর ইউনূসকে বানাতেও চাচ্ছে না, বানাতেও পারছে না, বা রিফিউজও করতে চাচ্ছে না। এই জন্যই তারেক রহমান সাহেব খুব ঘোরাফেরা করে তার ক্ষমতা সুসংহত করছেন, নিজেকে পপুলার করার চেষ্টা করছেন, জনগণের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছেন, এবং ইটস এ পলিটিক্স।